দাঁড়ান, হ্যাঁ, শুরু করে দিন। আমরা গো লাইভে শুরু চলে গেছি, করছি। শুরু করুন। হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। আজ 6/12/2020 বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই অষ্টাদশ অধিবেশনের আলোচ্য বিষয় হচ্ছে রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর। বক্তা হিসেবে আমরা পেয়েছি ডক্টর অমিত চক্রবর্তী, যিনি বর্তমানে টুরকু হাঁসদা লেপসে হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রূপে কর্মরত রয়েছেন এবং একটু আগের থেকে আমরা যেটা বলি যে আমরা এই বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা আমাদের এই বিদ্যাসাগর চর্চা নিয়ে আলোচনা সভা আমরা শুরু করেছিলাম 28/6/2020 থেকে এবং সূচনা কাল থেকেই আমরা প্রত্যেক মাসের প্রতিটি রবিবার এই বক্তৃতামালার আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিদ্যাসাগর অনুরাগী অনেকেই আমাদের এই বিদ্যাসাগর চর্চার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে চলেছেন। আজকে এই 19তম অধিবেশন, অষ্টাদশতম যে অধিবেশন আমাদের চলছে, এর আলোচ্য বিষয় আমরা আগেই বলেছি যে রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর। বক্তা অধ্যাপক ডক্টর অমিত চক্রবর্তী, তিনি একজন শিক্ষাবিদ ছাড়াও তিনি একজন কবি। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষা এবং সাহিত্যের উপর তার অগাধ পাণ্ডিত্য, একজন সুবক্তা এবং বিদ্যাসাগর জন্ম শতবার্ষিকী, দ্বিশতবার্ষিকীতে বেশ কয়েকটি জায়গায় তিনি বক্তৃতামালায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের রামপুরহাট মহকুমা স্তরে যখন আমরা এটার সূচনা করেছিলাম, সেই সভাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তার বিষয়ে একটুখানি আমি বলে নিই। তিনি হায়দ্রাবাদে CIFL, বর্তমানে যেটি ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, সেখান থেকে নোয়াম চমস্কির সংযোজনী সংবর্তনী ভাষা বিজ্ঞানের মডেলে আদিম উপজাতি টোটো জাতিদের উপরে গবেষণা করেছেন এবং PhD পেয়েছেন। তার বিষয় ছিল ট্রান্সফরমেশন জেনারেশন মডেল অন দি টোটো ট্রাইবস। ইংরাজিতে তার এই গবেষণাপত্র তিনি পেশ করার পরে এই বিষয়ের উপরে তিনি গবেষণা করেছেন। বর্তমানে তিনি মল্লারপুরে টুরকু হাঁসদা লেপসা হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রূপে রয়েছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন। আমরা তাকে আমাদের এই আলোচনা পর্বে আমরা আহ্বান জানিয়েছিলাম, তিনি সাগ্রহে সম্মতি প্রকাশ করেছেন এবং তিনি আজকের এই আলোচনায় প্রবেশ করবেন। আমি আবারও বলে নিই, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর। বক্তা অধ্যাপক ডক্টর অমিত চক্রবর্তী, তাকে আমি অনুরোধ করব তিনি তার আলোচনায় প্রবেশ করুন। ধন্যবাদ। নমস্কার। নিতাইবাবু আমার সম্পর্কে যা বললেন তাতে আমি একটু সংকুচিত বোধ করছি। আর এই গবেষণাটি CIFL থেকে দেওয়া হয়নি। গবেষণা ওখান থেকে আমি ভাষা বিজ্ঞানের একটা
কোর্স করেছিলাম, কিন্তু গবেষণাপত্রটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত। অন্য প্রসঙ্গ সেটা। আমি নিতাইবাবুকে খানিকটা যে উনি যা বললেন অতটা কিছু আমি নই আর কি, সেটাই বলতে চাইছি। খোলা মনে খোলা চোখে কোনো একটা বিষয়কে দেখবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, এইটুকুই বলা যেত। কবিতা লিখি, সেটা অস্বীকার করার উপায় নেই। আজকে আমাদের বিষয় বিদ্যাসাগর, রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটি মধ্যবিত্ত বাঙালির কাছে, বিশেষ করে প্রৌঢ় বাঙালির কাছে এবং পৌর বাঙালির কাছে অত্যন্ত সংবেদনের জায়গা, স্পর্শকাতর, বা বলা ভালো আবেগকাতর একটি নাম, বা প্রতিষ্ঠান বলা ভালো। প্রতিষ্ঠানই বা কেন বলি, যেন একটা দেব স্মারক মন্দির কল্প অচলায়তন হয়ে দাঁড়িয়েছে। আমি ইচ্ছে করেই প্রৌঢ় এবং পৌর শব্দটি ব্যবহার করেছি, কারণ পৌর অঞ্চলের বাইরে একদম গ্রামাঞ্চলে শিক্ষার আলো যেখানে তেমন ভাবে পৌঁছয়নি, সেখানে বিদ্যাসাগর কতটা আলোচিত আমার সন্দেহ আছে। আর এই সংবেদনের জায়গাটিও প্রৌঢ়জনের কাছেই যেন বেশি মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আধুনিক নবীন যুবকরা বিদ্যাসাগরকে কি চোখে দেখেন সেটা একটু ভিন্ন বোধ হয়। ঔপনিবেশিক যুগের ফসল বিদ্যাসাগর, আর আমরা যারা আজ তাকে ফিরে দেখতে চাইছি তারা উত্তর ঔপনিবেশিক যুগের মানুষ। এই 200 বছরে, এই বর্ষে আমরা বিদ্যাসাগরের মূল্যায়নে প্রবৃত্ত হয়েছি। এই 200 বছরে দেশ কালের বিস্তর পরিবর্তন ঘটে গেছে। এই সময়কালে শুধু যে দেশের পতাকা এবং মানচিত্রই বদলে গেছে তা নয়, মানুষের মনচিত্রেও পরিবর্তন হয়েছে প্রচুর। সেগুলি মাথায় রেখেই খোলা মনে আমরা তার মূল্যায়নে প্রবৃত্ত হয়েছি, সেটাই আমরা করতে চাইছি। নিতাইদা বলেছেন, এবং আমরা জানিও, যে আলোচনার শিরোনাম রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর। আমরা সচেতন ভাবেই রেনেসাঁ এই ইংরেজি শব্দটি শিরোনামে রেখেছি। নবজাগরণ বা অনুরূপ কোনো বাংলা শব্দ আনিনি। অর্থাৎ রেনেসাঁ বলতে আমরা ঊনবিংশ শতকের পশ্চিমী ভাবধারা পুষ্ট যে ভাবতরঙ্গ বঙ্গে উদ্ভূত হয়েছিল তাকে বোঝাতে চাইছি। নইলে ব্যক্তিগতভাবে এই রেনেসাঁকে আমি বঙ্গের প্রকৃত নবজাগরণ বলে বিশ্বাস করি না। চৈতন্য আন্দোলন, নিতাই গোরার যে আন্দোলন ছিল, তার প্রভাব, তার বিস্তার অনেক ব্যাপক। গ্রাম বাংলার কোণে কোণে তা ছড়িয়ে পড়েছিল, বহির্বঙ্গেও বিস্তৃত হয়েছিল।
ঊনবিংশ শতকের এই রেনেসাঁ তেমনভাবে গ্রামাঞ্চলে, গ্রাম বাংলায় ছড়িয়েছিল বলে আমার মনে হয় না, বরং সেটা যেন খানিকটা কলকাতা কেন্দ্রিক, নগর কেন্দ্রিক এবং শিক্ষিত মানুষের মধ্যে, ইংরেজি শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন এই যে রেনেসাঁ আমরা বলছি, রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর বলছি, ঊনবিংশ শতকের পশ্চিমী ভাবধারার এই রেনেসাঁ, সেইটার একটা ছোট্ট রূপচিত্র আমাদের মাথায় থাকা দরকার, তাহলে আমাদের আলোচনায় ঢুকতে অনেক সুবিধা হবে। আমরা কম বেশি সবাই জানি যে 1453 সালে যখন কনস্টান্টিনোপলের পতন ঘটল, সেটাকেই ধরে নেওয়া হচ্ছে যে মধ্যযুগের অবসান ঘটছে। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে তুর্কি আক্রমণে যে পতনটা ঘটলো, সেখান থেকে মধ্যযুগের অবসান বলে ধরে নেওয়া হচ্ছে। এবং এর ফলে আলেকজান্দ্রাইনের যে বিপুল গ্রন্থাগারের যে বিপুল গ্রন্থ সম্ভার ছিল, সেটাও ধ্বংসের মুখে পড়ল। এবার সেখানকার যে মানুষজন যারা এই গ্রন্থাগার ব্যবহার করতেন, তারা এই পতনের সাথে সাথে আত্মরক্ষা করতে চাইলেন, সেখান থেকে চলে আসতে চাইলেন। এবং শুধু যে আত্মরক্ষা করতে চাইলেন তাই নয়, সঙ্গে সঙ্গে তারা গ্রন্থ রক্ষাও করতে চাইলেন। আজকের প্রেক্ষিতে এই গ্রন্থ রক্ষার বিষয়টি ততটা গুরুত্ব নাও পেতে পারে, কারণ এখন পাঠের অভ্যাস ভীষণভাবে কমে গেছে দেখি, কিন্তু তখন অন্যরকম ছিল। তো এরা যখন চলে এলো, তখন সঙ্গে যে যা পারলো পুঁথিপত্র নিয়ে তারা চলে এলো, চলে এসে ইটালিতে আশ্রয় নিল। এবং যে গ্রন্থগুলো তারা এনেছিল সঙ্গে, সেগুলো কিন্তু ভরে রাখার জন্য আনেনি, সেই গ্রন্থের একটা চর্চা হতে শুরু করলো। এবং সেই চর্চার ফলে একটা নবজাগরণ ঘটে গেল ইটালিতে। এবং ইটালি থেকে স্পেন হয়ে এই রেনেসাঁর ধাক্কা ইউরোপে ঢুকলো, ইউরোপ থেকে ক্রমে ইংল্যান্ডে এলো। এই এই ছবিটা, এই যাত্রার ছবিটা খানিকটা এরকম। এবং ইংল্যান্ড থেকে যখন ইংরেজরা যখন আমাদের শাসক হয়ে এলো 1757 পরে, কলকাতায় তারা রাজধানী তৈরি করলো, কলকাতা, এবং সেখানে ইংরেজি শিক্ষা চালু হলো। এবং ক্রমশ সেই ইংরেজি শিক্ষার ফলে ইংল্যান্ডের যে ভাবধারা, সেইটা কলকাতাতে এসে পৌঁছলো, বঙ্গে পৌঁছলো, বা বলা যায় কলকাতায় পৌঁছলো। তো এটা তার গতিপথ। কিন্তু রেনেসাঁর শিক্ষাটা কি ছিল, তার আদর্শটা কি ছিল, সেটা একটু অল্প কথায় একটু জেনে নেওয়া ভালো। প্রথম যদি বলতে হয়, তাহলে রেনেসাঁ আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখালো, একটা মুক্ত চিন্তা, প্রশ্ন করতে শেখালো, কি, কেন, কেমন করে, এই একটা প্রশ্ন রেনেসাঁ মানুষের মনে তুলে দিল। এবং এই প্রশ্নটা ঈশ্বরকে নিয়েও, চার্চকে নিয়েও। সঙ্গতভাবেই একটা সময় মধ্যযুগে যেটা ছিল দেব নির্ভরতা, দেব কেন্দ্রিকতা, গড সেন্ট্রিক, ঈশ্বর কেন্দ্রিকতা, সেই কেন্দ্রিকতাটাই ভেঙে গেল, ধসে গেল। এবং সেখানে ক্রমশ এসে প্রবেশ করলো, বা আলো এসে পড়লো মানুষের দিকে,
কেন্দ্রিকতা থেকে মানব কেন্দ্রিকতার দিকে সরে গেল এবং মানুষকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শেখালো, যে সে যেন ঈশ্বরের রূপ নয়, সে রক্ত মাংস দোষ গুণ এই সব নিয়ে সে মানুষ। ইংল্যান্ডে আমরা দেখব যে শেক্সপিয়ারের মধ্যে, মিল্টনের মধ্যে এই জায়গাটা তৈরি হচ্ছে। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটককে যদি আমরা ধরি তাহলে দেখব যে সে ডানকানকে খুন করছে, ব্যাংককে খুন করাচ্ছে, একটা খুনি, কিন্তু সেই নাটকের নায়ক হয়ে উঠছে। হ্যামলেটকে যদি দেখি, হ্যামলেট নাটক পড়লে আমরা সেখানে দেখব যে বলা হচ্ছে হোয়াট এ পিস অফ ওয়ার্ক আ ম্যান ইজ। এই যে মানুষ সম্পর্কে বিস্ময় বোধ, মানুষকে নিয়ে গর্ব করা, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, সবার উপরে মানুষ সত্য, এই যে বোধটা রেনেসা তৈরি করছে। এই রেনেসার একটা বড় শিক্ষা এই মানবতা বোধ। জুলিয়াস সিজার নাটকের একদম শেষ যে অংশ, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে ওখানে বলা হচ্ছে যে জুলিয়াস সিজার ব্রুটাস মারা গেছে, ব্রুটাস সম্পর্কে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, ফিউনারাল স্পিচ ইয়েতে রয়েছে যে যে তার মধ্যে এমন গুণের সমাবেশ ঘটেছিল যে নেচার মাইট স্ট্যান্ড আপ অ্যান্ড, যে সে প্রকৃতি যেন উঠে বলতে পারে যে দ্যাট হি ওয়াজ এ ম্যান। এই যে ম্যান, গড নয়, ম্যান, এই মানবতার প্রচার, এইটা রেনেসার একটা বড় শিক্ষা। এবং একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ঈশ্বরের সাথে মানুষের, চার্চের সাথে মানবতাবাদের, পুরনের সঙ্গে নতুনের, পরলোকের সঙ্গে ইহলোকের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং পরলোক নয়, ইহলোক গুরুত্বপূর্ণ, ইহলোককে নিয়েই চলতে হবে। এবং ইহলোককে সমৃদ্ধ করবার জন্যে যে ইউটিলিটেরিয়ান থিওরি চলে আসছে, উপযোগিতাবাদ আসছে, ম্যাকিয়াভেলির কথা আমরা জানতে পাচ্ছি। এইভাবে গুরুত্বটা দেবতা থেকে মানুষে এসে পৌঁছচ্ছে, প্রশ্ন করতে শেখাচ্ছে আমাদের। অবিমিশ্র গুণ নয় মানুষের, রক্ত মাংস নিয়ে মানুষ, দৃষ্টিভঙ্গির এই যে পরিবর্তন, এবং এই পরিবর্তন থেকে তারা পুরাণের নবনির্মাণ ঘটাচ্ছে, পুরাণকে নতুন করে গড়ে নেওয়া হচ্ছে। প্রমিথিউসের যে ছবি আমাদের মধ্যে ছিল, যে চেন্ড, সে বন্দী, রেনেসার আলোকে প্রমিথিউস আনবাউন্ড হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। এবং মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 যদি আমরা দেখি, সেখানে স্যাটানকে সে প্রশ্ন করছে, দেবতাকে নিয়েও প্রশ্ন করছে। পরবর্তী যেহেতু প্যারাডাইস লস্ট ধর্মীয়, মিল্টনের মধ্যে একটা ধর্মীয় ইয়ে ছিল, পরে পাল্টাচ্ছে, কিন্তু এই ব্যাপারটা ঘটে যাচ্ছে যে প্রমিথিউস আনবাউন্ড হয়ে যাচ্ছে, দেবরাজকেও প্রশ্ন করা হচ্ছে। এইভাবে দেব নির্ভরতা থেকে মানব নির্ভরতাতে এসে পৌঁছচ্ছে। কলকাতায় যখন ইংরেজি শিক্ষা এলো, সেখানে রেনেসার এই আদর্শগুলিও এসে পৌঁছলো এবং একটা ভাঙা গড়া শুরু হলো, পুরনোকে ভেঙে নতুন মূল্যবোধের তৈরি হচ্ছে। এইরকম একটা সময়ে বিদ্যাসাগর জন্মাচ্ছেন। এবং আমরা এই প্রেক্ষিতে বিদ্যাসাগরের অবদান বিশ্লেষণ করতে চাই। বিদ্যাসাগরের অবদান জানতে হলে
তার জীবন, তার কাজ, এগুলো একটু জানতেই হয় আমাদের। কম বেশি আমরা সবাই জানি। একদম সংক্ষেপে বিদ্যাসাগরের যে জীবন, সেটাকে যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখব? যে 1820 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর, 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন, তখনকার হুগলি, এখনকার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম তাঁর। এবং আমরা জানি যখন জন্মাচ্ছেন তখন তার ঠাকুরদা এঁড়ে বাছুর বলে বলছেন। আসলে এঁড়ে বাছুরের মতো এক বজ্ঞা জেদি ছিলেন বিদ্যাসাগর, বর্ণপরিচয়ের রাখাল যেন। অবাধ্যতার জন্য বাবার কাছে মারধর খাচ্ছেন। আবার সেই শিশুই যখন পাঠে মন দিচ্ছেন তখন সুবোধ গোপাল একটার পর একটা পাশ করে বেরিয়ে যাচ্ছেন। অনন্ত তার জ্ঞান তৃষ্ণা, সঙ্গতভাবে শিক্ষকদের প্রিয় পাত্র। পাঠ শেষে চাকরি, বিয়ে, সন্তানাদি, কলকাতায় বাড়ি তৈরি, বাবা মা ভাই বোনদের প্রতি কর্তব্যপরায়ণ, আত্মের প্রতি দয়াশীল। বেলা শেষে বাবা, এমনকি মার সাথেও দূরত্ব, পুত্রকে ত্যাগ, আত্মীয় বন্ধু থেকে দূরে, ভগ্ন স্বাস্থ্য, ভগ্ন মন, সাঁওতাল অধ্যুষিত দূর কারমাটারে স্বেচ্ছা নির্বাসন। এবং 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই, 1298 বঙ্গাব্দের 13ই শ্রাবণ, 70 বছর 10 মাস 3 দিন বয়সে মৃত্যু ঘটছে। ঠাকুরদার নাম আমরা জানি রামজয় তর্কভূষণ। অত্যন্ত তেজস্বী পুরুষ ছিলেন। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় দরিদ্র কিন্তু বাস্তববাদী। মা ভগবতী দেবীর কথা প্রত্যেকেই জানেন, যে দয়ার প্রতিমূর্তি। এই যে সংক্ষেপে তার জীবন আমরা দেখলাম, খুব বেশি অসাধারণত্ব ফুটে উঠছে কি এই তথ্যে? একজন সাধারণ মানুষের ছবি ফুটে উঠছে। হয়তো একটা দ্বন্দ্বের ক্ষীণ আভাস আমরা পাচ্ছি। পিতার অবাধ্য যেন রাখাল, আবার পাঠে মনোযোগী যেন গোপাল। এই যে রাখাল এবং গোপালের দ্বন্দ্ব, যেটা আমরা পরে আসবো হয়তো, এরকম একটা দ্বন্দ্বের আভাস তার চরিত্রের মধ্যে পাওয়া যাচ্ছে। তথ্যপঞ্জি আর একটু বিস্তারিত করলে দেখব ঠাকুরদার তেজস্বিতা, জেদ, একগুঁয়েমি তার মধ্যে বর্তাচ্ছে। মায়ের করুণাধারায় তিনি আর্দ্র, এবং বাবার বাস্তব বুদ্ধি এই কঠোর আর কোমলকে মেলবন্ধন ঘটাচ্ছে। ইংরেজিতে যাকে ফিউশন বলে, সেই ফিউশন ঘটাচ্ছে। কিন্তু তাতেও কি তিনি অসাধারণ হয়ে উঠলেন? না। তাহলে কেন 200 বছর পরে তাকে নিয়ে আমরা আলোচনায় বসলাম? অর্থাৎ যেটা বলতে চাইছি, যে জীবন পঞ্জির এই বর্মে তাকে পাওয়া যাবে না। তাকে খুঁজতে হবে বহুমাত্রিক তার কর্মের মধ্যে। তার কর্ম কি, কাজটা কি, সেই ফিরিস্তি যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তালিকাটি কিন্তু বেশ দীর্ঘ। তিনি বর্ণপরিচয় লিখছেন, এবং বর্ণপরিচয়ের বিদ্যাসাগর আমরা সবাই জানি। এমন একটা ধারণা আমাদের তৈরি হচ্ছে যে যেন বাঙালি
বর্ণপরিচয় পড়ে ভাষা শিখছি, এবং শিক্ষিত বাঙালিরা সত্যি সত্যি প্রত্যেকেরই হাতে খড়ি হচ্ছে বর্ণপরিচয় দিয়ে। শিক্ষা বিস্তারে তার বিপুল কর্মোদ্যম, কোথা ছুটে বেড়াচ্ছেন তিনি, অর্থ ব্যয় করছেন, স্কুল খুলছেন, স্কুলকে চালাবার জন্য চেষ্টা করছেন, একটা অসম্ভব রকম কর্মোদ্যম। সেই শিক্ষা বিস্তারের সূত্রেই তিনি পাঠ্যপুস্তক প্রণয়ন করছেন, একটার পর একটা পাঠ্য বই লিখছেন, এবং শুধু বই লিখছেন না, বই প্রকাশ করছেন, প্রকাশক হচ্ছেন, মুদ্রণ সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, পুস্তক ব্যবসার সাথে একটা উদ্যোগপতি হয়ে উঠছেন পুস্তক ব্যবসাকে কেন্দ্র করে, পাঠ্যপুস্তকের বিষয়কে কেন্দ্র করে। এবং সেই কারণেই তিনি অনুবাদে হাত দিচ্ছেন, এবং গদ্যশিল্পী হিসেবে তার একটা পথিকৃতের ভূমিকা আমরা সবাই জানি। আমি এই কাজের বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না, কারণ বিষয়টা আমি ধরে নিচ্ছি যে আমরা কম বেশি সবাই জানি, সেই জন্য আমি এখানে বিস্তারিতভাবে বলে বিরক্তি উৎপাদন করতে চাইছি না, জাস্ট বলে দিতে চাইছি। সমাজ সংস্কারে তার ভূমিকা অনস্বীকার্য। বিধবা বিবাহের সাথে তার নাম জড়িয়ে রয়েছে, এবং বিধবা বিবাহ শব্দটি উচ্চারণ করলেই যেন আমরা বিদ্যাসাগরকে মনে পড়ে যায়। তিনি এটি প্রচলন করছেন বলেই আমরা জানি। নারী মুক্তির নানা বিষয় নিয়ে তিনি ভাবছেন, কি করে তাদের মুক্তি তাদেরকে উন্নত করা যায়, তাদেরকে শোষণ মুক্ত করা যায়। এক কথায় মানবতাবাদী একটা ভূমিকা বিদ্যাসাগর মশাইয়ের কাজের মধ্যে রয়েছে। এবং এই যে ফিরিস্তি আমি দিলাম, এই যে শিরোনামগুলি বললাম, এইগুলি ছাড়াও শিরোনামের তালিকা আরো বাড়ানো যেতে পারে, তার কাজের পরিধি আরো বিস্তৃত করে বলা যেতে পারে। কিন্তু এই কাজগুলো সব আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। যে বর্ণ পরিচয় লিখছেন, শিক্ষা বিস্তার ঘটাচ্ছেন, পাঠ্যপুস্তক প্রণয়ন করছেন, পুস্তক ব্যবসা করছেন, অনুবাদ করছেন, গদ্যশিল্প গদ্য সাহিত্য রচনা করছেন, সব শিক্ষা সংক্রান্ত। পরের যে কাজগুলো আমি বলতে চাইছি, যে সমাজ সংস্কার, বিধবা বিবাহ প্রচলন, নারী মুক্তি, মানবতাবাদী ইত্যাদি ইত্যাদি যে ভূমিকাগুলো তাঁর রয়েছে, সেগুলোকে আমরা সমাজ বিদ্যার মধ্যে বা সমাজ সংস্কারের মধ্যে এনে ফেলতে পারি। এই যে বিস্তৃত তার কাজের পরিধি, সঙ্গত কারণেই এই প্রায় 200 বছরের দীর্ঘ সময় জুড়ে তাকে নিয়ে অসংখ্য গ্রন্থ রচিত হচ্ছে, প্রচুর প্রবন্ধ রচিত হচ্ছে, তাকে নিয়ে নাটক লেখা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে, পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হচ্ছে, বীরসিংহ জননীর পত্র রচিত হচ্ছে, তিনি স্বয়ং বিদ্যাসাগর চরিত রচনায় হাত দিচ্ছেন, যদিও আমরা জানি সেই লেখা সম্পূর্ণ হয়নি। কে না তাঁর সম্পর্কে লিখছেন, একটু চোখ বোলালেই দেখব যে মধুসূদন তাঁর সম্পর্কে বলছেন, রমেশচন্দ্র দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, তার ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, বিহারীলাল সরকার, সুবলচন্দ্র মিত্র, শঙ্খ ঘোষ, বিনয় ঘোষ, ইন্দ্র মিত্র, গোপাল হালদার, বিশ্বনাথ মুখোপাধ্যায়, প্রভাস ঘোষ, গোলাম মুর্শিদ, শিবাজী বন্দ্যোপাধ্যায়, কে না লিখছেন তার সম্পর্কে এই দীর্ঘ সময় জুড়ে। স্বয়ং রবীন্দ্রনাথ অন্তত 5 বার কলম ধরছেন তার প্রসঙ্গে, তার বিশ্লেষণে।
এইসব লেখকদের মূল্যায়নের সারাংশ উদ্ধার করে আমি আলোচনাকে ভারাক্রান্ত করতে চাইছি না। সেরকম কোনো দূরভিসন্ধি আমার নেই। এই যে বিস্তৃত লেখক সূচির কথা আমরা দেখছি, সেখানে আপনারা অনেকেই তার সাথে পরিচিত, এবং লক্ষ্য করলে দেখবেন যে এদের অনেকেই অবিমিশ্র স্তুতি গাইছেন, অবিমিশ্র অতিরঞ্জিত স্তুতি করছেন, অতিরঞ্জিত গাল গল্প বানাচ্ছেন। তথ্যের নানা বিকৃতি ঘটছে তাতে। দামোদর পেরোনোর গল্প আপনারা জানেন, যেটা তার ভাই নিজে অস্বীকার করছেন, সংশোধন করে নিচ্ছেন। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বইয়ের পৃষ্ঠা এবং পংক্তি উল্লেখ করে ভুল শুধরে শম্ভুচন্দ্র একটি আস্ত বই লিখে ফেলছেন ভ্রম নিরাশ নামে। প্রশংসা রয়েছে, অবিমিশ্র প্রশংসা রয়েছে অনেকেই লেখার মধ্যেই। আবার এদের কেউ কেউ কিছু কিছু বিষয়ে প্রশ্নও তুলছেন, সেগুলোতে আমরা একটু পরে যেতে পারি। এদের সকলের লেখা নিয়ে আমি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু রবীন্দ্রনাথের বিদ্যাসাগর সম্পর্কে কি বোধ, সেই জায়গাটা একটু বলে নিতে চাই। তারপরে আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরব। বিদ্যাসাগর চরিত্রে রবীন্দ্রনাথ বলছেন যে বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়াছিলেন। আমি সেইটার যদি গুণকীর্তন না করি তাহলে ঠিক হবে না। কয়েকটি শব্দবন্ধের দিকে আমি দৃষ্টি দিতে চাইছি। করুণার অশ্রুজলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে। এই যে বিদ্যাসাগরের কাজ, এই কাজ মনুষ্যত্বের দিকে, মনুষ্যত্বের পক্ষে। আমরা রেনেসাঁর বৈশিষ্ট্য বলছিলাম, যার প্রধান বৈশিষ্ট্য মানবতাবাদের জয়, দেবত্ব নয় মানবতাবাদ। বিদ্যাসাগর সেই মানবতারই যেন একটা মূর্ত প্রতীক হয়ে উঠছেন। রবীন্দ্রনাথ আরো বলছেন তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্য সুলভ মনুষ্যত্বের প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। রবীন্দ্রনাথ তার এই মানবিক জায়গাটা বড় করে দেখাচ্ছেন। তারপরে বলছেন তার প্রধান কীর্তি বঙ্গভাষা, এবং এই যে বর্ণ পরিচয়ের প্রসঙ্গে আমি বলছিলাম যে আমরা যেন একটা তার কাছে ভাষা শিখেছি, এরকম একটা কথা আমাদের অনেকের মধ্যেই বলি। এখানে একটু বলার আছে যে ভাষা আমরা কারোর কাছে শিখি না, আমরা সেই সম্প্রদায় থেকে মাতৃভাষা আপনা আপনি আমরা শিখে নিই পরিবেশ থেকে। যারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েনি বা কোনো লেখায় পড়েনি, বর্ণ পরিচয়ও পড়েনি, এমন নয় যে তারা বাংলা ভাষা শিখছে না। বাংলা ভাষা তারা শিখে যাচ্ছে পরিবেশ থেকেই। বিদ্যাসাগর মশাই যেটা করছেন, যে ভাষার যে লিখিত এবং কথ্য রূপ আছে, কথ্য ভাষাটি হচ্ছে জীবন্ত সত্যিকারের প্রকৃত ভাষা বলা যায়। লিখিত রূপ একটি থাকে, সভ্যতার প্রয়োজনে সেই লিখিত রূপের আবিষ্কার হয়েছে এবং সাহিত্য ইত্যাদি সেখান থেকে এসেছে। বিদ্যাসাগর সেই লিখিত রূপের
বঙ্গভাষা মানে লিখিত বঙ্গভাষা, এইটা রবীন্দ্রনাথ যে বোঝাতে চাইছেন তারপরেই আমরা সেটা বুঝতে পারছি যখন তিনি বলছেন যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন, প্রথম যথার্থ শিল্পী ছিলেন। এবং বাংলা ভাষার সেই যে বিশৃঙ্খল সৈন্যদল নিয়ে যেমন যুদ্ধ করা যায় না ইত্যাদি বলে তাদেরকে শিক্ষিত করছেন এবং কার্যোদ্ধারের উপযোগী করে তুলছেন ইত্যাদি কথা আমরা সেখানে পাচ্ছি। বর্ণপরিচয়, রবীন্দ্রনাথ আরেকটি কথা এখানে বলেছেন যে বর্ণপরিচয় প্রথম ভাগে গোপাল নামক একটি সুবোধ ছেলের দৃষ্টান্ত দিয়াছেন, তাহাকে বাপ মায়ে যাহা বলে সে তাহাই করে। এই গোপালের কথা একটু আগে আমি গোপাল এবং রাখালের দ্বন্দ্বের কথা বলছিলাম, সেটা আরো একটু পরে না হয় আমরা সেখানে আসব। কিন্তু এই গোপাল রাখালের দ্বন্দ্বে বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ লিখতে বসেছেন এবং এটি স্মরণ সভাতে পড়া হয়, আমন্ত্রিত রচনা বলা যায়। কিন্তু সেখানে রবীন্দ্রনাথ একটু প্রশ্ন তুলছেন। এই ক্ষীণতেজ দেশে, নিরীহ বাংলাদেশে গোপালের মতো সুবোধ ছেলের অভাব নেই। এই ক্ষীণতেজ বাংলাদেশে রাখাল এবং তাহার জীবনী লেখক ঈশ্বরচন্দ্রের মতো দুর্দান্ত ছেলের প্রাদুর্ভাব হইলে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচিয়া যাইতে পারে। তারপরে আরো তিনি সেটি বিস্তারিত করছেন। সুবোধ ছেলেগুলি পাশ করিয়া ভালো চাকরি বাকরি ও বিবাহকালে প্রচুর পণ লাভ করে সন্দেহ নাই, কিন্তু দুষ্ট অবাধ্য অশান্ত ছেলেগুলির কাছে স্বদেশের জন্য অনেক আশা করা যায়। এবং সেখানে একটি দৃষ্টান্ত রবীন্দ্রনাথ আনছেন। বহুকাল পূর্বে একদা নবদ্বীপের সচিমাতার এক প্রবল দুরন্ত ছেলে এই আশা পূর্ণ করিয়াছিলেন। দয়ার সাগর, বিদ্যাসাগর ইত্যাদি অনেক কথা রবীন্দ্রনাথ বললেন, কিন্তু বারবার ফিরে আসছে দয়া নয়, বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। এই মনুষ্যত্বের কথা তিনি বারবার বলছেন। পরের আরেকটি লেখাতেও সেখানেও বিদ্যাসাগরের মনুষ্যত্ব তাহার কাজের মধ্যে অপার ছাপ রাখিয়া যাইবে, এরকম রবীন্দ্রনাথ বলছেন। দেশাচারের দুর্গ আক্রমণ করছেন বিদ্যাসাগর, সে কথাও বলছেন। আরেকটা জিনিস সেখানে আমরা দেখছি যে বিদ্যাসাগর সম্পর্কে বলতে বসে তিনি যেমন সচিমাতার সন্তানের প্রসঙ্গ আনলেন, রামমোহনের প্রসঙ্গ আনছেন এবং রামমোহনকে অত্যন্ত একটা ভালো জায়গাতে রবীন্দ্রনাথ রাখছেন। যে প্রাচ্য বিদ্যা যে সর্বমানবের সম্পদ করতে যে রামমোহন যে আন্দোলন শুরু করেছিলেন সেটার প্রশংসা করছেন এবং পরবর্তীকালে আমরা তার লাভ পাচ্ছি সেটাও বলছেন। মানুষকে মানুষ ইত্যাদি ইত্যাদি ভাষায় এই ইত্যাদি রবীন্দ্রনাথ বলছেন। তো আরেকজনের কথা আমরা একটু বলবো, যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা একটু বলবো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রসঙ্গ আমরা বিদ্যাসাগরের আলোচনাতে সকলেই জানি। তিনি বিদ্যাসাগর সেই বিখ্যাত অনুবীক্ষণ যন্ত্রের কথা বলছেন, যে অনুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিসকে বড় করে দেখায়, এবং বিদ্যাসাগর যেন বৃহৎ বীক্ষণ একটা, যে বিদ্যাসাগরের কাছে বড় জিনিস ছোট হয়ে যায় এবং তার একটা অনেক বিস্তৃত মূল্যায়ন করেছেন। উপসংহারে রামেন্দ্র সুন্দর বলছেন, এ আশা যে মহাপুরুষের আবির্ভাবই ভারতের উদ্ধার সাধনে সমর্থ হইবে, কিন্তু ভবিষ্যতের সেই মহাপুরুষ কোথায়? দগ্ধাস্থি পঞ্জরময় ভারতের এই মহা শ্মশানে এই মৃত জাতির শবদেহে নূতন জীবন সঞ্চার করিবে কে?
বিদ্যাসাগর সম্পর্কে বিশ্লেষণ করতে বসে তিনি অবতারের তত্ত্বে আসছেন যে সে এসে দেশকে উদ্ধার করবে, কিন্তু আশু তার কোনো দেখা মিলছে না। তাহলে বিদ্যাসাগরের মধ্যে সেই অবতার পুরুষের লক্ষণ কি নেই, এরকম একটা প্রশ্ন আমাদের মনে একটু এসে যায়। আমি অন্যান্য বিষয় নিয়ে, অন্যান্যের বিশ্লেষণ নিয়ে তেমন গেলাম না। এখন প্রশ্ন হলো যে এই যে এত সুদীর্ঘ সময় জুড়ে যে মানুষটাকে নিয়ে মানুষের, বিশেষ করে শিক্ষিত মানুষের এত আগ্রহ, তিনি নিশ্চয়ই সাধারণ মানুষ হতে পারেন না। তিনি যে অসাধারণ ব্যক্তিত্বের, তার কাজের, তার অবদানের মাপকাঠিতে তিনি যে অসাধারণ, সে বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, থাকতে পারে না। কারণ তা যদি হতো তাহলে এই 200 বছর ধরে সেই মানুষটিকে নিয়ে এত মানুষ এত বিশ্লেষণে এগিয়ে আসতেন না। তবু কিছু প্রশ্ন রয়ে যায়। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা খোলা মনে বিদ্যাসাগরকে দেখতে চাই, বা তার সম্পর্কে যারা মূল্যায়ন করছেন তাদের কাজকেও আমরা খোলা মনে দেখতে চাই। এই যে প্রশ্নের কথা আমরা বলছি, সবিনয়ে আমি জানাতে চাই যে এটা কোনো দোষের ব্যাপার নয়। রেনেসাঁ, যে রেনেসাঁর ফসল বিদ্যাসাগর, যার মধ্যে রেনেসাঁর গুণাবলী প্রচুর পরিমাণে, এই যে এত কাজ তিনি করছেন, মানুষের জন্য ভাবছেন, মানুষের দুঃখ দারিদ্র্য মোচন করার চেষ্টা করছেন, এত লিখছেন, এত জ্ঞানস্পৃহা, সব তো সেই প্রণোদনা থেকে। সেই রেনেসাঁ আমাদের শিখিয়েছে প্রশ্ন করতে। স্বয়ং বিদ্যাসাগর লোকাচারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে আমাদের বেদান্ত দর্শন, ভ্রান্ত দর্শন, তাকে পাঠ্যে বর্জন করার পরামর্শ দিচ্ছেন। বিদ্যাসাগর প্রশ্ন তুলছেন। তাহলে আমরা খোলা মনে যদি তাকে দেখতে যাই, সেখানে দু একটি প্রশ্ন আমরা এখানে রাখব অত্যন্ত সবিনয়। প্রথম, শিক্ষা বিস্তারে তার বিপুল উদ্যমের কথা আমরা বলেছি। সত্যি সত্যি তিনি প্রচুর কাজ করছেন শিক্ষার বিস্তার ঘটাবার জন্য, আমাদের জাতিকে শিক্ষিত করবার জন্য, মানুষকে শিক্ষিত করবার জন্য। একটা প্রশ্ন যে কোন শিক্ষার বিস্তার তিনি ঘটাতে চাইছেন। তিনি নিজে শিক্ষা জগতে জড়িত। এই যে শিক্ষা নীতি, মেকলের শিক্ষা নীতির উপর ভিত্তি করে যে শিক্ষার নীতি গড়ে উঠছে, এ ভারতবর্ষের কিচ্ছু নেই, প্রাচ্যের কিচ্ছু নেই। প্রাচ্যের সমস্ত জ্ঞানকে এক জায়গা করলে ইংল্যান্ডের একটি স্কুলের লাইব্রেরির, ছোট লাইব্রেরির সমান হবে না মেকলের এই যে ধারণা। এবং এই শিক্ষানীতিতে ভারতীয়রা শুধু চামড়াতে ভারতীয় থাকবে, মননের দিক থেকে পুরো ইংরেজ হয়ে উঠবে। এই যে শিক্ষানীতি, বিদ্যাসাগর কোনো প্রশ্ন সেখানে তুলছেন না। একটি সভাতে
বা আরো বর্ণ পরিচয়ে তার যে গোপাল রাখালের দ্বন্দ্ব, গোপাল বড় সুবোধ বালক, সে গুরুজনদের কথা শোনে, অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষে থাকে, শাসন ব্যবস্থার পক্ষে থাকে, ভালো ছেলে হয়ে, নিরীহ ভালো ছেলে হয়ে থাকে, কোনো প্রশ্ন তোলে না, রাখালের মতো দুর্দান্ত নয়। এই যে ব্যবস্থা, এটা কি ঔপনিবেশিক ধাঁচকে মেনে নেওয়া এক ধরনের? এ প্রশ্ন আমার নয়, রবীন্দ্রনাথের যে কথা এক্ষুনি আমি বললাম, যে রবীন্দ্রনাথই বলছেন যে আমাদের দরকার রাখাল ছেলে, রাখালদের কাছে দেশে অনেক আশা, অনেক ভবিষ্যৎ নির্ভর করছে, গোপালদের কাছে নয়, গোপালরা ব্যক্তিগত জায়গাতেই থেকে যাচ্ছে। তার লেখার যে ব্যাপারগুলো আমরা দেখেছি, সেখানে বিদ্যাসাগর নিয়ে যে অতিরঞ্জন আমরা দেখলাম, বিদ্যাসাগরকে কি সত্যি সত্যি সৃজনশীল সাহিত্যিক বলা যাবে? আমার বিনীত প্রশ্ন। কারণ বেশিরভাগ জায়গাটাই দেখা যাচ্ছে তিনি অনুবাদ করছেন, ইংরেজি থেকে, সংস্কৃত থেকে, হিন্দি থেকে অনুবাদের জায়গাটা সম্পর্কে আমি অত্যন্ত সপ্রশংস, কিন্তু সৃজনশীল সাহিত্য বলা যাবে কি না? শাসন ব্যবস্থা, ইংরেজদের শাসন ব্যবস্থার নিয়ে তিনি কি কোনো প্রশ্ন তুলছেন সেভাবে? একটি সভাতে প্রৌঢ়, বলেছিলাম প্রৌঢ় বাঙালি, একজন প্রৌঢ়জন, শুধু একজনই বা কেন বলবো, অনেকেরই একটা ধারণা যে সেই সময়ে এটা সম্ভব ছিল না, বিদ্যাসাগর যে সময়ে ছিলেন তখন এটা সম্ভব ছিল না। এটা মানুষের একটা ধারণা অনেকের। কেউ কেউ আমাকে তখন বলেছিলেন যে বিদ্যাসাগরের সময় নেই সৃজনশীল সাহিত্য রচনা করবার, এবং তিনি অধিক প্রয়োজনীয় মনে করেছিলেন সাহিত্য পাঠক তৈরি করার, মানুষকে শিক্ষিত করার। কাজেই সৃজনশীল লেখাতে তিনি ধ্যান দেননি, সেটা তখন সৃজনশীল সাহিত্য করবার সময় নয়। এই যে সময় নিয়ে যে কথা, যে বিদ্যাসাগর যে সময়ে বাস করছেন, বেঁচে থাকছেন, কাজ করছেন, সেই সময়ে এমন ভাবনা সম্ভব ছিল না। সৃজনশীল সাহিত্য রচনার সময় সেটা নয়। আমি দু একটি উদাহরণ দিয়ে বলতে চাই যে সত্যি কি তাই। সেই সময়ে সৃজনশীল সাহিত্য রচিত হচ্ছে, নাটক লেখা হচ্ছে, কাব্য লেখা হচ্ছে, মধুসূদনের মতো জ্বলন্ত প্রতিভা সৃজনশীল সাহিত্য রচনা করছেন। তাহলে এইটা বোধহয় যুক্তি হতে পারে না যে পাঠক তৈরি করাটাই একমাত্র কাজ। বরং আমাদের একটু মেনে নেওয়াই ভালো যে তিনি সৃজনশীল সাহিত্যের মধ্যে ছিলেন না। ছিলেন না তো কি হয়েছে? ছিলেন না মানে বিদ্যাসাগর খুব খাটো হয়ে গেলেন তা তো নয়। তিনি যে অনুবাদের কাজ করছেন, অসম্ভব ভালো কাজ করছেন, এবং সেখানে তাকে আমরা পথিকৃৎ বলতে বাধ্য। তিনি সংস্কৃত থেকে অনুবাদ করছেন, হিন্দি থেকে অনুবাদ করছেন বেতাল পঞ্চবিংশতি, ইংরেজি থেকে, শেক্সপিয়ার থেকে, একদম শেক্সপিয়ার থেকে অনুবাদ করছেন। এবং অনুবাদ নিয়ে আজকের অনেক তত্ত্ব এগিয়ে গেছে, তথ্য এগিয়ে গেছে, এবং তৎসত্ত্বেও আমি বলবো তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন
যে বঙ্গীকরণ, অনুবাদটা হবে দেশ কালের সঙ্গে দেশ কালের সাথে সাযুজ্য রেখে তার মাটির সঙ্গে তাকে মিলিয়ে দিতে হবে। আমরা যখন সীতার বনবাস পড়ছি বা সংস্কৃত থেকে অন্য যে রচনাগুলো পড়ছি, সেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? যেন মনে হচ্ছে এটা মৌলিক রচনা। বেতাল পঞ্চবিংশতি পড়ে আমরা মনে হচ্ছে যেন মৌলিক রচনা। যখন শেক্সপিয়ার থেকে তিনি অনুবাদ করছেন, তিনি ইংরেজি ওই নামগুলো রাখছেন না, তিনি নামগুলোকে বঙ্গীকরণ ঘটাচ্ছেন, স্থান নামের বঙ্গীকরণ ঘটাচ্ছেন, ব্যক্তি নামের বঙ্গীকরণ ঘটাচ্ছেন, এবং আমরা সেটাকে যেন আমাদের একটা গল্প বলেই বিশ্বাস করে নিচ্ছি। এই ক্ষেত্রে বিদ্যাসাগর সত্যি সত্যি পথিকৃৎ, এবং তাঁরই দেখানো পথে অনুবাদ সাহিত্য অনেক এগিয়ে গেছে। আমরা তার চরম সাফল্য এসে পাচ্ছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন ভাষান্তর ঘটাচ্ছেন, চেকব থেকে যখন বাংলা করছেন, সে যে উন্নত মানের সেই যে অনুবাদ, এই অনুবাদ করার জায়গাটা, পথটা কিন্তু তৈরি করেছিলেন বিদ্যাসাগর। এটা আমাদের মানতেই হবে। প্রাচ্যবিদ্যার প্রসঙ্গে, শিক্ষার নীতির প্রসঙ্গে বিদ্যাসাগর প্রশ্ন তুলছেন না, এবং বলা হচ্ছে যে সেই সময়ে সেটা সম্ভব ছিল না। মানে শাসকের বিরুদ্ধে কোন রকম কথা বলার সময় সেটা নয়। আমরা যদি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রামেন্দ্র সুন্দর আরেকটা ব্যাপার যুক্তি হিসেবে দেখানো হয় যে তিনি তো ইংরেজদের অধীনে চাকরি করতেন, সেই জন্যে কোনো অন্য স্বর তিনি তুলতে পারেননি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রসঙ্গে আসি, খুব বেশি দূরের নয়, খুব যে পরের ব্যাপার নয়। তিনি শিক্ষানীতি নিয়ে, তখনকার শিক্ষানীতি নিয়ে অনেকগুলি প্রবন্ধ লিখছেন, এবং শাসকদের যে মত সেখানে প্রশ্ন তুলছেন কিছু। আমি একটু সামান্য একটা জায়গায় বলছি যে তিনি কলকাতা আমি বাংলাটা বলছি, ইংরেজি না বলে, কলকাতা বিশ্ববিদ্যালয় একেবারেই এক বিদেশি গাছ, বিদেশের মাটিতে বেড়ে ওঠা এক জাতের গাছ, যা এদেশে আমদানি করা হয়েছে। আমদানি করা হয়েছিল আকস্মিকভাবে চালিয়ে দেওয়া এক রাজনৈতিক বিধি ব্যবস্থায় নতুন জীবন পরিবেশের জরুরি প্রয়োজনে। নতুন শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতারা এদেশের শিক্ষাদর্শ এবং শিক্ষা পদ্ধতি বিবেচনা করে দেখবার সময় পাননি। যেসব প্রচলিত সামাজিক রীতিনীতি এই প্রাচীন সমষ্টির প্রাত্যহিক জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত, তার কিছুই না জেনে এবং তাকে প্রায় সম্পূর্ণ উপেক্ষা করে নতুন ব্যবস্থা চালিয়ে দেওয়া হয়েছিল। এ ছিল আকস্মিক জরুরি অবস্থার প্রয়োজন মেটাবার সাময়িক ব্যবস্থা। সে ব্যবস্থাপকদের একটা যন্ত্র দাঁড় করিয়ে দিতে হলো, কিন্তু যে জনসমষ্টির উপকারের জন্য যন্ত্রটি তৈরি করা হলো, তাদের আত্মিক ও সামাজিক জীবনে এ বস্তু অঙ্গাঙ্গিভাবে মিশে যাবে কিনা
ভেবে দেখবার অবকাশ তারা পেলেন না। আরো অন্য প্রশ্ন রামেন্দ্র সুন্দর তুলছেন এই শিক্ষা প্রসঙ্গে, সরকারি নীতি প্রসঙ্গে। বিদ্যাসাগরের খুব পরের মানুষ তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নন, এবং তিনি এটি কলেজের অধ্যক্ষ, এবং সেখানে থেকেও এবং ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ফসল হয়েও তার এই প্রশ্ন মনে হচ্ছে। যে প্রাচ্যবোধের কথা বলছিলাম আমরা, অন্যরকম স্বর আরো স্পষ্ট করে বললে জাতীয়তাবাদী স্বর, সেটা হয়তো স্পষ্ট রূপে পেতে অপেক্ষা করতে হয়েছে আমাদের, কিন্তু তখন সম্ভব ছিল না এই যে কথাটা, এই যে যুক্তিটা, এই যে বিদ্যাসাগর সম্পর্কে একটা অন্ধ জায়গা থেকে এমন একটা ব্যাখ্যা দেওয়ার জায়গা। সেই ক্ষেত্রে বিদ্যাসাগরের সমসাময়িক একজন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার পদ্মিনী উপাখ্যানে 1858-তে বেরোচ্ছে, এমন কথা বলছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এই স্বাধীনতা স্পৃহা তার কাব্যের মধ্যে উঠে আসছে। রঙ্গলাল প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন, পরে সেখান থেকে ডেপুটি কালেক্টর হয়ে যান। তিনি তার কবিতায় এমন কথা তুলছেন। মধুসূদনের শর্মিষ্ঠা নাটক 1859-এ বেরোচ্ছে। কে না জানে মধুসূদন বিদ্যাসাগরের সমসাময়িক, এবং বিদ্যাসাগরের কাছ থেকে নানাভাবে উপকৃত। আপাদমস্তক বহিরঙ্গের সাহেব, প্যান্ট কোট পরেন, টাই পরেন, ইংরেজিতে স্বপ্ন দেখেন। বিদ্যাসাগরের বিপ্রতীপে, বিদ্যাসাগর তো একদম ধুতি চাদর চটি বাঙালি, মধুসূদন উল্টো ছবি। কিন্তু সেই মধুসূদনের কাছেও তার মননের জায়গাতে আমরা যদি একটু খোঁজ নিই, দেখব শর্মিষ্ঠা নাটকের প্রস্তাবনায় তিনি বলছেন, শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। উঠো তাজো ঘুমঘোর, হইল হইল ভোর, দিনকর প্রাচীতে উদয়। সাহেব মধুসূদন, বহিরঙ্গের সাহেব মধুসূদন এই প্রশ্ন তুলছেন। মধুসূদন সাহেবদের চাকরি করতেন না, কিন্তু তার জীবনযাপনের সাহেবিয়ানার কথা আমরা সবাই জানি। সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS ছিলেন, সরকারি চাকরি করতেন। তার সেই গান আমরা তো শুনেছি, মিলে সবে ভারত সন্তান, একতান মনপ্রাণ, হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গাও ভারতের জয়, কি ভয় কি ভয়, গাও ভারতের জয়। এই যে ভিন্ন স্বর, শাসন ব্যবস্থার জায়গা থেকে একটা অন্যরকম বা প্রাচ্যবোধ, দেশাত্মবোধ, জাতীয়তা বোধের এই যে ক্ষীণ সুর, এটা কিন্তু আমরা তখনই পাচ্ছি। দীনবন্ধু মিত্র চাকরি করতেন, বড় চাকরি করতেন। দ্বিজেন্দ্রলাল রায় চাকরি করতেন। দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখছেন তো। আমরা বঙ্কিমের কথাতে যদি আসি, বড় চাকুরে আনন্দমঠ লিখছেন, হয়তো একটা সাফাই গাইতে হচ্ছে ইংরেজদের পক্ষে, কিন্তু আনন্দমঠ
উপন্যাসটা তো লিখছেন, এবং শুধু কি আনন্দমঠ লিখছেন, রামাকৈবর্ত, হাসিম শেখ এরকম প্রজাদের দুরবস্থার কথাও লিখছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের কথা বলছিলাম, যে বিদ্যাসাগর বাংলার ইতিহাস লিখছেন, তৃতীয় ভাগের ভূমিকাতে বলছেন যে এই পুস্তকে অতি দুরাচার নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণ অবধি চিরস্মরণীয় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক মহোদয়ের অধিকার সমাপ্তি পর্যন্ত বৃত্তান্ত বর্ণিত হয়েছে। মার্শম্যান সাহেবের থেকে নিচ্ছেন, কিন্তু বলছেন যে অবিকল নকল নয়, ওর অনুবাদ নয়, কিছু সংযোজন বিয়োজন আছে। সিরাজউদ্দৌলা সম্পর্কে ইতিহাস কি বলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিদ্যাসাগর যে বিশেষণ প্রয়োগ করছেন, অতি দুরাচার নবাব সিরাজউদ্দৌলা, বেন্টিং সম্পর্কে চিরস্মরণীয় এই যে বিশেষণ ব্যবহার করছেন, সেই সিরাজউদ্দৌলাকে নিয়ে সরকারি চাকুরে দ্বিজেন্দ্রলাল রায় নাটক লিখছেন এবং একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটাচ্ছেন। বিদ্যাসাগর মশাই, আমরা একটু আগেই বলেছিলাম যে বেদান্ত দর্শন ভ্রান্ত দর্শন, তাকে পাঠ্যে রাখতে চাইছেন না। বিদ্যাসাগরের মৃত্যুর মাত্র 2 বছর পরে, 91 সালে বিদ্যাসাগর মারা যাচ্ছেন, 1893 সালে সেপ্টেম্বর মাসে চিকাগো শহরে বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছেন, এবং তার বক্তৃতার মূল বিষয় হচ্ছে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। এবং যেটাকে বিদ্যাসাগর মশাই ভ্রান্ত দর্শন বলছেন, সেইটাকেই দেখা যাচ্ছে যে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত করছেন অত্যন্ত মানবতাবাদী একটা দর্শন হিসেবে। মানুষকে ভালোবাসার কথা বলছেন, কোনো ভিন্নতা নেই, প্রত্যেক মানুষ ভাই ভাই। এই যে প্র্যাকটিক্যাল বেদান্তকে প্রচার করে বিদ্যাসাগরের মৃত্যুর 2 বছরের মাথায় তিনি বিশ্বকে প্রাচ্য বিদ্যা সম্পর্কে অবহিত করছেন এবং গৌরবান্বিত করছেন, এবং জোর গলায় বলছেন যে পশ্চিমী শিক্ষা আমরা নেব না তা নয়, পশ্চিমী শিক্ষা আমরা নেব। কোথায় নেব? প্রযুক্তি নেব, তোমাদের বিজ্ঞান নেব, তোমাদের প্রযুক্তি নেব, কিন্তু সাহিত্য, দর্শন, ধর্ম, এই যে জায়গাগুলোতে ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এইটা ঠিক না। এখানে আমরা অনেক বেশি, আমাদের ঐতিহ্য আছে। অন্য প্রসঙ্গ, আমি সেখানে অতটা যাচ্ছি না। কিন্তু বেদান্ত দর্শনকে তিনি অন্যরকম একটা ব্যাখ্যাতে বিশ্বের কাছে ভারতের সম্মান বৃদ্ধি করছেন। এবং সত্যি করে দেখলে এটা তো সত্যি কথা যে ভারতবর্ষ সম্পর্কে পশ্চিমের কাছে যে একটা শ্রদ্ধার সঙ্গে পরিচয় দেওয়া, সেটা বিবেকানন্দই ঘটাচ্ছেন। ক্রমে সেটা রবীন্দ্রনাথ যাচ্ছেন বা অন্যান্য জায়গাতে সেটা বর্ধিত হচ্ছে। তো আমার প্রশ্ন হলো, আমি রবীন্দ্রনাথকে এই প্রসঙ্গে আনলাম না, কারণ রবীন্দ্রনাথ চাকুরে ছিলেন না, কিন্তু রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, সেই ইংরেজ শাসনের জমিদারই ছিলেন, কিন্তু এমন জমিদার সে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়, এ কথা আমরা জানি। তার যে দেশাত্মবোধ ইত্যাদির একটা অন্য জায়গা, সেখানে আমরা যাচ্ছি না। যেটা আমি বলতে চাইছি,
মধুসূদনের আরো উদাহরণ আনা যেতে পারে। যেটা আমি বলতে সময় চাইছি, হয়েছে। সময় হয়ে গেছে, ক মিনিট? 9টা বেজে গেছে, 9টা 5 হয়ে গেছে। সরি, আমি ঘড়িটা একদম দেখিনি। আমি কনক্লুড শেষ করে দিচ্ছি। ঠিক। এই যে প্রশ্নগুলো, আমি আর প্রশ্নে যাচ্ছি না, আমি একটা কথাই বলি যে এই যে প্রশ্নগুলো তুললাম, তার মানে কিন্তু এটা নয় যে আমি বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে চাইছি। আমরা নিষ্পৃহভাবে আমরা বলতে চাইছি যেটা, যে রেনেসাঁ পুরুষ বিদ্যাসাগর আসলে একটা যুগের ফসল, এবং সেই যুগের মধ্যে এই দ্বন্দ্ব, এই অস্থিরতা, এই দোলাচল, এটা সেই যুগের বৈশিষ্ট্য। এবং বিদ্যাসাগর যদি সেই যুগের ফসল হন, তার মধ্যে এই দ্বন্দ্ব থাকাটা দোষের কিছু নয়, বরং তাকে আরো বেশি মানবিক করেছে। এবং এই প্রশ্নগুলো তোলার আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যাসাগরের যে মূর্তি আঁকা হচ্ছে, মূর্তি ভাঙতে চাইছি না আমি, যে মূর্তি আঁকা হচ্ছে সেখানে কোথাও কোথাও ধ্যাবরা রং লাগিয়ে দেওয়া হচ্ছে, অতিশয়ের একটা, অতিরঞ্জনের একটা ধ্যাবরা রং লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে 200 বছর পর আমরা যদি বিদ্যাসাগরকে নিষ্পৃহভাবে, নৈর্ব্যক্তিকভাবে দেখতে চাই, তাহলে এই দোলাচল নিয়েই, এই দ্বন্দ্ব নিয়েই বিচার করতে হবে। এবং সেটা বিদ্যাসাগরের যে দৈর্ঘ্য, তার যে মহত্ব, সেটাকে কোনোভাবেই ছোট করে না, বরং আরো মানবিক করে, আরো বাস্তববাদী করে। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন নারীবাদের কথা উঠবে এখানে, মানবতাবাদের কথা উঠবে এখানে, ততদিন বিদ্যাসাগরকে আমাদের মনে রাখতেই হবে, পথিকৃৎ হিসেবেই মনে রাখতে হবে। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেউ আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিদ্যাসাগর যুগ সৃষ্টি করছেন না। রবীন্দ্রনাথ যেমন প্রচলিত ধারণাগুলোকে ভেঙে নতুন পরিভাষা করছেন সব ক্ষেত্রে, সেইটা বিদ্যাসাগর করছেন না, বরং বিদ্যাসাগর সেই যুগের ফসল হিসেবেই প্রতিষ্ঠিত হচ্ছেন, উদ্ভূত হচ্ছেন। শেষে এই 200 বছর পূর্তিতে সেই সেই মহৎ মানুষটির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই, সম্ভব নয়। এই যে আমাদের সুস্থ চিন্তা, সুস্থ সংস্কৃতি, এই যে বাল্য বিবাহ উঠে যাওয়া, বহু বিবাহ রদ হওয়া, বিধবা বিবাহ প্রচলিত হওয়া, এই একটা বাঙালির এই সুস্থ সংস্কৃতির চিন্তার যে জায়গাটা, সেইটা প্রসঙ্গ উঠলেই আমাদেরকে বিদ্যাসাগরের কথা ভাবতেই হবে। সেই মানুষটিকে আমরা অস্বীকার করব কেমন করে? নমস্কার, সকলকে ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ অধ্যক্ষ শ্রী অমিত কুমার চক্রবর্তী। তার আলোচনার মধ্যে দিয়ে বিদ্যাসাগরের কর্মজীবন এবং তার বিস্তৃত পরিসরে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিক থেকে তার আলোচনাটাকে নিয়ে এসছেন। এবং শেষকালে তিনি যেটা বলতে চেয়েছেন যে বিদ্যাসাগর যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন নারীবাদের কথা থাকবে, যতদিন বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের কথা থাকবে, ততদিন বিদ্যাসাগরের সমাজ সেবার কথা থাকবে, ততদিন বিদ্যাসাগর আমাদের মধ্যে চিরজাগরুক হয়ে থাকবে। স্বাভাবিকভাবেই অন্য যে বিষয়গুলো সেই সময়কালের ক্ষেত্রে তিনি বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন,
সেগুলো নিশ্চয়ই আমাদের মনে যে প্রশ্নগুলো তিনি তুলে দিলেন সেগুলোকেও নিয়েও আমাদের চর্চা আলোচনা এগুলোকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী 13 তারিখে আমরা আবার আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান আলোচনা পর্ব সেখানে আমরা যাব এবং তার বিষয়বস্তু এবং আলোচক আমরা সেটা পরে বিজ্ঞাপিত করব। আজকে যে এই দীর্ঘ আলোচনা এবং রেনেসা পুরুষ বিদ্যাসাগর সম্পর্কে রেনেসার যে ব্যাখ্যাটা এবং নবজাগরণের ক্ষেত্রে রেনেসা ইংরেজি শব্দ এবং বাংলার নবজাগরণের যে বিশ্লেষণ এটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরের যে কাজকর্ম তার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার সেই সময় 200 বছর আগে যে পরিস্থিতিটা বিরাজমান ছিল তার উপরে তার যে তিনি যে আলোকপাত করলেন নিশ্চয়ই আমাদেরকে সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে, এটা আমরা বিশ্বাস করি। বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে তার এই আলোচনার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আজকের এই মূল যে সামগ্রিক যে আলোচনা তার কারিগরি বিষয়টি আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের এই বিদ্যাসাগর 200 জন্ম শতবার্ষিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শ্রী বিকাশ রায়। তিনি আমাদের সাথে এই কারিগরি বিষয়টিতে সহযোগিতা করেছেন এবং আমাদের একটি আলোচনা পর্বে তিনি খুব সুন্দরভাবে আলোচনাও করেছেন। যাই হোক, আমি এই বিদ্যাসাগর 200 জন্ম শতবর্ষ কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পুনরায় আমাদের আলোচক ডক্টর অমিত চক্রবর্তীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিকাশ বাবু, আপনি আগামী সপ্তাহে বিষয়ে কিছু ঘোষণা করলে আপনি রাখুন। আমাদের আলোচনা পর্বটা এইখানে শেষ। আমাদের দর্শকদের যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, না বলার কিছু নেই, খুব সুন্দর আলোচনা হয়েছে। যারা আগামী দিনে আমাদের যে বিষয় সেটা আপনি বললেন যে আগামী সামনে রবিবার আমরা যেটা বলবো সেটা বিস্তৃত আপনি বলেছেন, আমাদের বিজ্ঞাপন দেওয়া হবে, আপনারা নজর রাখবেন। আর আজকে যে আলোচনা করলেন অধ্যাপক অমিত চক্রবর্তী মহোদয় এবং যারা দর্শক আমাদের বিষয়টি তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা লাইভ তাহলে শেষ করছি আপনার অনুমতি পেলে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমরা এখানে শেষ করলাম। হ্যাঁ, সকলকেই ধন্যবাদ, আমাদের দর্শক যারা শুনলেন, শ্রোতা এবং